দেখুন, তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা কার্যত ভুলেই গিয়েছি যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় আসেনি। তাদেরকে কার্যত টিডিপি, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দলের ওপর ভর করেই কিন্তু এই কেন্দ্র প্রশাসন চালাতে হচ্ছে। কিন্তু নির্বাচনের প্রায় 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও এমন একটিও আশঙ্কার মেঘ জন্মায়নি যেখান থেকে কোনোভাবে মনে হতে পারে যে এই সরকারের স্থায়িত্ব 5 বছর পূর্ণ করতে পারবে না, বা 5 বছরের আগে এই সরকার পড়ে যেতে পারে, এই রকম নড়বড়ে দেখায়নি। এবং নরেন্দ্র মোদী সরকার প্রথম দুটি টার্মে যেভাবে সরকারকে পরিচালনা করেছিল, ঠিক সেইভাবেই একই দক্ষতায়, একই রকম আত্মবিশ্বাস নিয়ে গোটা ভারতবর্ষকে পরিচালনা করছেন। তবে দেখুন, ওয়াকআপ বিল, এই ওয়াকআপ বিল নিয়ে একটা সিঁদুরে মেঘ উঠেছে। তবে সেই সিঁদুরে মেঘটা অচিরেই আকাশে মিলিয়ে যাবে, নাকি সেই সিঁদুরে মেঘটা কার্যত গোটা আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে, সেটাই কিন্তু একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই একটি ঘটনাকে নিয়ে আগামী দিনে যদি মোদী সরকার অস্বস্তির মধ্যে পড়েন, তাহলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তার কারণ, আমরা কৃষক আইন বিল দেখেছি মোদী সরকারকে কিভাবে দুই কক্ষে এই 3টি কৃষক আইন বিল পাশ করার পরেও পিছু হাঁটতে হয়েছিল, যখন তাদের সংখ্যা গরিষ্ঠতা ছিল সেই অবস্থাতেও। সেইটা আমরা প্রত্যক্ষ করে এই যে ওয়াকআপ বিল নিয়ে যে একটা সংকট তৈরি হচ্ছে ভেতরে ভেতরে, তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মেঘ সৃষ্টি হচ্ছে, যেটা আপনারা অনেকেই জানেন না। আর আজকে আপনাদের জানাবো ওয়াকআপ বিল কি, কেন ওয়াকআপ বিল নিয়ে মোদী সরকারের একটা সমস্যা তৈরি হতে পারে এবং সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। আজকের পর্বে আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই আপনাদের বলবো যে ওয়াকআপ সংশোধনী বিল কি। আপনারা হয়তো অনেকেই জানেন, 4 আগস্ট 2024 অর্থাৎ এই বছরের কয়েক মাস আগে আগস্ট মাসে সেখানে ওয়াকআপ সংশোধনী বিল পেশ করা হয়েছিল লোকসভা কক্ষে, কিন্তু সেই বিল পাশ করানো যায়নি। এরপরেই একটা পার্লামেন্টারিয়ান কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল লোকসভার তরফ থেকে, এবং আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ওয়াকআপ বিল সংক্রান্ত আলোচনায় কি কাণ্ড ঘটিয়েছিলেন সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু আজকে আপনাদের জানাবো কি এই ওয়াকআপ সংশোধনী বিল 2024। 1995 সালের একটা ওয়াকআপ অ্যাক্ট রয়েছে। সেই ওয়াকআপ একটা দীর্ঘদিনের পুরানো, এবং তার কিছু মডিফিকেশনের জন্যই এই ওয়াকআপ সংশোধনী বিল 2024 এটাকে পেশ করা হয়েছিল লোকসভাতে। আসলে বলা ভালো, দুটি বিল পেশ করা হয়েছিল। একটা হচ্ছে ওয়াকআপ সংশোধনী বিল 2024, যার মূল উদ্দেশ্য ছিল 1995 সালের যে ওয়াকআপ বিলটি ছিল সেটিকে সংশোধন করা। আরও একটি বিল পেশ করা হয়েছিল যার নাম মুসলিম ওয়াকআপ রিপেল বিল, যার উদ্দেশ্য ছিল 1923 সালে মুসলিম ওয়াকআপ অ্যাক্ট বলে একটা আইন তৈরি হয়েছিল সেটাকে বাতিল করা। এই দুটোই মূলত উদ্দেশ্য ছিল, এবং এর পেছনে আদতে তেমন কোনো রাজনীতি ছিল না বলেই অনেকেই মনে করছেন। আসুন আপনাদের এবার জানাতে চাইবো যে ওয়াকআপ শব্দের অর্থ কি। ওয়াকআপ বলতে বোঝায় ইসলামী আইনের অধীনে শুধুমাত্র ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করা সম্পত্তিকে বোঝায়। অর্থাৎ আপনি যদি কোনো কিছু আপনার নিজস্ব সম্পত্তিকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেন, সেটাকেই বলা হয় ওয়াকআপ বিল। আর একটা ওয়াকআপ বিলের সম্পত্তি বেচা বা কেনা সেটা কিন্তু ইসলাম আইন অনুযায়ী নিষিদ্ধ। এবার ওয়াকআপ সম্পত্তির মূল যে বিষয় সেটা হচ্ছে ওয়াকআপ সম্পত্তি প্রত্যাহার যোগ্য নয়। অর্থাৎ আপনি যদি ঠিক করে থাকেন আপনার কোনো সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে দান করবেন, এবং সেই দানটি সম্পূর্ণ বিনামূল্যে হতে হবে, এবং আপনার সেই দান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি যদি মনস্থ করেন যে আপনি আবার সেটিকে কোনোদিন ফিরিয়ে আনবেন, বা আপনার সিদ্ধান্ত ভুল ছিল বলে আপনি সিদ্ধান্ত বদল করতে চান, সেটি হওয়া সম্ভব নয়। তার কারণ, একবার যদি কোনো সম্পত্তি ওয়াকআফ বলে ঘোষিত হয়, তাহলে সেই সম্পত্তির ক্রয় বিক্রয় যেমন বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি আপনার দান করা জমি আপনি কোনোভাবেই আর ফিরিয়ে নিতে পারবেন না। এটাই রয়েছে কিন্তু আইনে। এবার প্রশ্ন উঠতে পারে, এই যে ওয়াকআপ সম্পত্তি বা ওয়াকআপ বিল, এইটা কি সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে রয়েছে? সমস্ত ইসলাম ধর্মাবলম্বী দেশগুলোতে কি এই ওয়াকআপ বিল রয়েছে? সমস্ত ইসলামিক দেশে ওয়াকআপ সম্পত্তি নেই।
উদাহরণ হিসেবে আপনাদের বলতে পারি তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডন, তিউনিসিয়া এবং ইরাকের মতো ইসলামিক দেশগুলিতে ওয়াকাফের কোনো সংস্থান নেই। অর্থাৎ যারা মনে করেন যে ইসলাম ধর্মের সঙ্গে ওয়াকাফ সম্পত্তির কোনো লিঙ্ক রয়েছে, অন্তত এই বিষয়টি পরিষ্কারভাবে বলে দেয় যে যেহেতু মুসলিম কান্ট্রিগুলোতে, ইন্ডিয়া তো আর মুসলিম কান্ট্রি নয়, কিন্তু যারা মুসলিম কান্ট্রি সেখানেও কিন্তু ওয়াকাফ সম্পত্তি নেই। কিন্তু ভারতবর্ষে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে রেলওয়ের পর সবথেকে বেশি সম্পত্তি রয়েছে এই ওয়াকাফ বোর্ডের হাতে। একবারেই ভুল শোনেননি, রেলওয়ে সম্পত্তির পর ভারতবর্ষের যদি সবথেকে বেশি সম্পত্তি থেকে থাকে কোনো সংস্থার হাতে, সেটা হচ্ছে ওয়াকাফ বোর্ড। কত সম্পত্তির পরিমাণ ওয়াকাফ বোর্ড এই মুহূর্তে রয়েছে? ওয়াকাফ বোর্ডে বর্তমানে ভারত জুড়ে 9.4 লক্ষ একর বিস্তৃত এবং 8.7 লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। বিশ্বের বৃহত্তম ওয়াকাফ হোল্ডিং ভারতেই রয়েছে। অর্থাৎ ভাবুন, বিশ্বে তাবর তাবর এই সমস্ত মুসলিম দেশগুলো থাকা সত্ত্বেও ভারতে ওয়াকাফ সম্পত্তির পরিমাণ বিশ্বের যে কোনো ওয়াকাফ সম্পত্তির থেকে সব থেকে বেশি, এবং যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। বিরাট একটা সম্পত্তি কিন্তু রয়েছে ওয়াকাফ কমিটির হাতে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যাওয়া বাংলাদেশি বলুন আর পাকিস্তানি বলুন, সেখানেও কিন্তু ওয়াকাফ বোর্ডের হাতে এত সম্পত্তি নেই। যেখানে ভারতকে ঠিক করা হয়েছিল হিন্দুদের বাসযোগ্য দেশ বলে, সেখানে যা ওয়াকাফ সম্পত্তির পরিমাণ অন্যান্য মুসলিম দেশের তার আশপাশে নেই। আরো কিছু তথ্য আপনাদের জানাবো। ওয়াকাফ বোর্ডের অধীনে কতগুলি ওয়াকাফ এস্টেট রয়েছে? ওয়াকাফ বোর্ডের অধীনে 3,56,051টি ওয়াকাফ এস্টেট বা সম্পত্তি রয়েছে। ওয়াকাফ বোর্ডের অধীনে কতগুলো স্থাবর সম্পত্তি রয়েছে? না, ওয়াকাফ বোর্ডের অধীনে 8,72,324টি স্থাবর সম্পত্তি রয়েছে। ওয়াকাফ বোর্ডের অধীনে কতগুলো অস্থাবর সম্পত্তি রয়েছে? না, অস্থাবর সম্পত্তির পরিমাণ 16,713টি অস্থাবর সম্পত্তি রয়েছে। অর্থাৎ আমার মনে হয় এই যে এত বিপুল পরিমাণের সম্পত্তি, সেই সম্পত্তি বোধহয় কোনো ছোট ছোট দেশের থেকেও অনেক বেশি সেই সম্পত্তির পরিমাণ। এমনকি ভারতীয় ফৌজ বা সেনাবাহিনী কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের হাতে যত পরিমাণ জমি রয়েছে তার থেকেও বেশি সম্পত্তি রয়েছে এই ওয়াকাফ বোর্ডের হাতে। এবার আসি তাহলে প্রবলেমের জায়গাটা কোথায়, কেন এই বিল সংশোধনের চেষ্টা করা হচ্ছে এই সরকারের তরফ থেকে। দেখুন, প্রথম আপনাদের বললাম দুটি বিলের কথা বললাম। একটা বিল 1923 সালে ওয়াকাফ অ্যাক্ট নামে, যেটাকে বাতিল করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সরকারের উদ্দেশ্য এই সংক্রান্ত একটা বিলই যথেষ্ট। এই মুহূর্তে দুটি বিল রয়েছে বা একাধিক বিল রয়েছে। তাই 1923 সালের মুসলিম ওয়াকাফ রিপেল বিল, সেটার আর প্রয়োজন নেই। তার কারণ নতুন আরো একটি বিল 1995 সালে এসেছিল, এবং 1995 সালের যে বিলটি এসেছিল সেটি অনেক পুরনো। যে কোনো বিলের নিয়ম হচ্ছে সময়ের সাথে সাথে তার পরিবর্তন করা, তার অ্যামেন্ডমেন্ট করা। কিন্তু 1995 সালের যে ওয়াকাফ বিল রয়ে গিয়েছে তার কোনো সংশোধন করা হয়নি এখনো পর্যন্ত। সেই কারণেই সরকার মনে করেছে এই বিলটাকে সময়োপযোগী করে তুলতে হবে। এবং আরো কি কি সমস্যা রয়েছে আপনাদের একদিন আমি বলেছিলাম একটি পর্বে, আজকেও কিছু কিছু আপনাদের বলার চেষ্টা করব যে মূলত কি কি সমস্যা রয়েছে। দেখুন, সমস্যা তো অনেক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে জানেন আমাদের এই রাজ্যে বা দেশে জোর যার মুলুক তার, যে যেখানে সংখ্যাগরিষ্ঠতা সে দাদাগিরি ফলায়, এবং হঠাৎ করেই হয়তো কোনো একটা জায়গা কবরস্থান গজিয়ে উঠলো, কিংবা কোনো একটা পরিত্যক্ত স্থানে মসজিদ গঠন করে সেই জায়গাটিকে ওয়াকাফ সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়। এই ধরনের প্রচুর অভিযোগ কেন্দ্রের কাছে জমা পড়েছে। আপনাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও দেখাতে চাইবো, সেটা কয়েকদিন আগে আমাদের হাতে এসেছে। এই ঘটনাটি হেমন্ত সোরেন পরিচালিত ঝাড়খণ্ডের। সেখানে কিছু বাসিন্দারা অভিযোগ করেছেন তাদের নিজেদের জায়গা তারা বিক্রি করেননি বা বিক্রি করার ইচ্ছা প্রকাশ পর্যন্ত করেননি, অথচ তাদের জায়গাকে কবরস্থান বলে ঘিরে ফেলা হয়েছে। আসুন সেই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন ওয়াকাফ বিল সংশোধনটা জরুরি। আসুন দেখুন সেই ভিডিওটা। मेरा नोटिस देना है ना, कंप्लेन के। आपने कंप्लेंट किया था? हाँ, हमारा घर रोकता मकाम रोक देते था।
किस चीज़ का कंप्लेंट किया था? हम घर मकान बनाने हैं तो छत ढलान न कर दे तो हम कंप्लेन देता है तो नोटिस कर दे। जगह वो 3 कट्ठा हमारा दाब लिया है, कब्रिस्तान बना है। कब्रिस्तान बन गया उसमें? हाँ, बन गया कब्रिस्तान? कब्रिस्तान बन गया। यही बगल है घर, यही बगल कब्रिस्तान है। अब अगर रुकना जाना है तो तुम लोग रुकना है, तुम्हारा मार के खाल में भर देना है, हम लोग को पता है। धमकी देते हैं आप? हाँ, वो लोग एकदम 5-7 हजार आदमी आया था ना, 5-7 हजार आदमी कहाँ से आया? वो सीतापाड़ी मोहल्ला से। अच्छा, तो हम लोग ये पर 6 भाई बहन क्या करेंगे हम लोग? वहाँ जाते तो हम लोग को तो मार फोड़ कर शेष कर देते थे। और उसको जल्दी से जल्दी वो लोग पाँची लेके हमारा जगह के घेर लिया, कब्रिस्तान बना ली है। तो आप लोगों ने बेचा है कि उन्होंने? नहीं नहीं, हम लोग बेचे नहीं, हम लोग को पैसा नहीं मिला किसी चीज का? नहीं, हम लोग बेचे नहीं तो पैसा कहाँ से लेंगे हम लोग? तो ऐसे कोई भी आके किसी की भी जमीन ले जाता है? ये लोग का संख्या ज़्यादा परिवार बड़ा है ना, हम लोग कितना बार थाना में दिए हैं पिटीशन, वो भी नहीं काम किए हैं, कुछ नहीं करा है। तो कभी डर महसूस होता है? डर के रहना पड़ता है? हम लोग छुपे चापे डर में रहते हैं, यहाँ क्या करेंगे? ज़्यादा बोलने जाएंगे तो हम लोग को मार धमकी कर देंगे। দেখলেন বন্ধুরা, একজন গরিব মানুষ বা তাদের সম্পত্তি তারা বিক্রি করতেও চাননি এবং সেই ইচ্ছাও প্রকাশ করেননি, অথচ যেহেতু সেই অঞ্চলে অন্যান্য ধর্মের মানুষের সংখ্যা বেশি, তারা জোর করে, অভিযোগ অন্তত, তারা জোর করে সেই তাদের জায়গাটা বাউন্ডারি করে ঘিরে নিয়েছে এবং বলেছে এটাকে তারা গোরস্থান হিসেবে ব্যবহার করবেন। এবং এই গোরস্থান হিসেবে ব্যবহার করা মানে হচ্ছে কার্যত এটাকে ওয়াকফ সম্পত্তি হিসেবে অচিরেই ঘোষণা করা হবে। একবার ওয়াকফ সম্পত্তি ঘোষণা হয়ে গেলে আর ভারতের কোনো আইন ওই ব্যক্তিকে তার জমিটি ফিরিয়ে দিতে পারবে না। এই হচ্ছে সমস্যা। এটি দেখালাম আপনাদের একটি সমস্যা। এই ধরনের অগণিত সমস্যা রয়েছে। যেমন তামিলনাড়ুর একটি গ্রাম রয়েছে থিরুচেন্তুরাই, সেই গ্রামে একজন কৃষক হঠাৎ করে তিনি তার লোন শোধ করার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তার জমিগুলোকে বন্ধক রাখবেন বা বিক্রি করবেন। কিন্তু যখন তিনি বিক্রি করতে গিয়েছিলেন তিনি জানতে পেরেছিলেন তার গোটা গ্রামকেই নাকি ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি তার নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি বিক্রি করতে পারেননি। এই ধরনের প্রচুর অভিযোগ একেবারে কেন্দ্রের কাছে জমা পড়েছে। এই সমস্ত অভিযোগের পাহাড়গুলো পর্যবেক্ষণ করে কেন্দ্র মনে করেছিল যে এবার বোধহয় এই বিলটার সংশোধনীতে প্রয়োজন রয়েছে এবং এইখানে কিছু হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই এই ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট এইটাই লোকসভাতে পেশ করা হয়েছিল। আর আপনারা দেখেছেন লোকসভায় তুমুল হৈহট্টগোল একদিকে হয়েছিল, তারপরে জয়েন্ট পার্লামেন্টারিয়ান সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার পর আপনারা দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ কি ছিল। এই রকম যখন অবস্থা তখন নতুন আরো একটা কাণ্ড ঘটেছে, যেটা দিয়ে আজকে আপনাদের সামনে পর্ব শুরু করলাম, যে মোদী সরকার কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়তে পারে। কি সেই অস্বস্তি? না, এই বিলটিকে আটকানোর জন্য জামিয়াত উলেমা-ই-হিন্দ তারা রবিবার একটা বিরাট জনসমাবেশ করেছিলেন এবং সেই জনসমাবেশ থেকে তারা বার্তা দিয়েছেন টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমারকে। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন জামিয়াত উলেমা-ই-হিন্দ যে আপনারা যদি আমাদের পাশে এই মুহূর্তে না থাকেন, অর্থাৎ এই বিলের বিরোধিতা যদি আপনারা না করেন, তাহলে আগামী দিনে যে সমস্ত নির্বাচনগুলো আপনাদের রাজ্যে হবে সেই নির্বাচনে কিন্তু প্রভাব পড়বে। অর্থাৎ যে কথা বলার তারা চেষ্টা করেছেন যে তারা মুসলিমদের একবদ্ধ করবেন এবং টিডিপি ও জেডিইউ তাদের মুসলিম ভোট থেকে বঞ্চিত করবেন, যাতে করে কার্যত প্রবল অস্বস্তির মধ্যে পড়তে পারে মোদী সরকার। এবং সেটা তারা উল্লেখও করেছেন। তারা বলেছেন যে এই মুহূর্তে মোদী সরকার দুটো ক্র্যাচের ওপর দাঁড়িয়ে রয়েছে, একটা টিডিপি একটা জেডিইউ, এবং মোদী সরকারকে মুসলিমরা ভোট না দিলেও টিডিপি আর জেডিইউ তারা কিন্তু সংখ্যালঘুদের ভোট পায়। তাহলে এই বিলকে যদি টিডিপি বা জেডিইউ সমর্থন করে, সেক্ষেত্রে এই জামিয়াত উলেমা-ই-হিন্দ তারা পরিষ্কারভাবে সংখ্যালঘুদের হয়তো বলে দেবেন যে তাদের পাশে না দাঁড়াতে, অর্থাৎ আগামী দিনে সংখ্যালঘু ভোট থেকে তারা ব্রাত্য হলে নির্বাচনী সংকটের মধ্যে পড়তে পারে বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। শুধু হুঁশিয়ারি নয়, তারা এটাও বলেছেন আগামী দিনে তারা সমস্ত দেশ জুড়ে বিভিন্ন মিছিল মিটিং এই সমস্ত করে মানুষদের সচেতন করবেন, যাতে করে এই বিলটিকে কোনোভাবেই পাশ করতে দেওয়া না যায়। এই হলো সংকট।
এবার পুরো ঘটনাটা আপনাদের সামনে বললাম, আশা করি আপনাদের জানাটাও অত্যন্ত প্রয়োজনীয় ছিল যে ওয়াকফ বিল কি। হয়তো সম্ভবত সংবাদ মাধ্যমের যে সমস্ত 1 নম্বর চ্যানেল রয়েছে তাদের কাছে এই ধরনের তথ্য এত বিশদে আপনারা জানবেন না, সেই কারণেই হয়তো আপনাদের মধ্যে অনেকেই আমাদের ওপর ভরসা রাখেন এই গোটা পর্বটা শোনার। তাই এই গোটা পর্বটা শোনার পর আপনাদের ঠিক কি মনে হলো? এই ওয়াকফ বিলের সংশোধনীটা কি জরুরি, নাকি যেমনটা চলছে তেমনটাই চলতে দেওয়া উচিত? মোদী সরকারের ওপর যদি চাপ আসে তাহলে কি পিছিয়ে যাওয়া উচিত, নাকি একেবারে কঠোর হাতে এই আইন প্রণয়ন করা উচিত বলে আপনারা মনে করছেন? লিখে জানাবেন। আর যেহেতু এই সমস্ত তথ্যগুলো জোগাড় করার জন্য বুঝতেই পারছেন যে বাংলার কোনো সংবাদ মাধ্যম বা বাংলার কোনো মিডিয়া থেকে তো এই তথ্যগুলো পাওয়া যাবে না, তাই এই তথ্য জোগাড় করার জন্য যে পরিশ্রম আমাদের করতে হয় সেই পরিশ্রমটা আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই। যে যদি আপনারা যারা শুনছেন তারা সকলেই সাবস্ক্রাইব করেন কিংবা সকলে একটা লাইক বা কমেন্ট করেন, কাজে আপনাদের কাছে যদি এইটুকু সহযোগিতা পায় যার জন্য আপনাদের একটা টাকাও খরচা করতে হয় না, সেটুকু সমর্থন দিয়ে যদি আমাদের পাশে থাকেন তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে আরো এই ধরনের অনেক বেশি অ্যানালিসিস এবং রিসার্চ করে আপনাদের সামনে খবর নিয়ে আসার জন্য একটু অনুপ্রেরণা পাই, এই আর কি। যাই হোক, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানেই শেষ করলাম।